আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ফয়সাল করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার, অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে জানা যাচ্ছে যে এই ব্যক্তির একটা আইটি ফার্ম পর্যন্ত ছিল। একজন প্রফেশনাল শুটারের বাবা মা ভাই বোন এরকম আত্মীয় স্বজন পরিবার পরিজন খুঁজে পাওয়া কি এত সহজ হওয়ার কথা? এবং তিনি কি সত্যি এমন একটা হত্যা প্রচেষ্টার পর তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন? মানে যেটা এখন পত্রিকায় পড়ছি যে তারা বলেছেন যে তারপর বাবা মা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেন। এমন ঘটনা কি একজন প্রফেশনাল শুটারের ক্ষেত্রে ঘটবার কথা? বাংলাদেশে ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর এক সপ্তাহ পার হলো। গত শুক্রবার ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে জুম্মার নামাজের পর তিনি রিকশা দিয়ে যখন যাচ্ছিলেন, তখন বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুজন যুবক এসে একজন যুবক তার দিকে গুলি ছোড়েন। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সরকারের একজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী স্ট্যাটাস দিয়ে বলেন যে ওসমান হাদিকে একটা ভারতীয় নাম্বার থেকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল। আজকের হামলা সেই উদ্বেগকেই আরো স্পষ্ট করে দিল। মোস্তফা সরোয়ার ফারুকী অবশ্য তার ফেসবুক স্ট্যাটাসে জানান না যে কিভাবে তিনি জানলেন যে একটা সুনির্দিষ্ট ভারতীয় নম্বর থেকেই ওসমান হাদিকে বারবার ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল, এবং সরকার কেন এখন সেই নাম্বারটি, মানে যদি উপদেষ্টা জেনে থাকেন, তিনি কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন যে এ বিষয়ে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নিতে হবে? তার কাছে কি সেই নাম্বার আছে? ওসমান হাদির ফোন খুঁজলে তো সেই নম্বরটি পাওয়ার কথা। সেই বিষয়ে কি কোনো অনুসন্ধান জানানো হয়েছে? এর আগে শেখ হাসিনার বিচারের রায়ের আগে 14ই নভেম্বর কিন্তু ওসমান হাদি একটা স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে 30টি বিভিন্ন দেশের নাম্বার থেকে তার কাছে টেক্সট আসছে, কল আসছে, যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তার পরিবার পরিজনের ওপর নজর রাখার কথা হচ্ছে, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা ধর্ষণ এসবের হুমকি পর্যন্ত আসছে। কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী যে একটা ভারতীয় নম্বরের কথা বললেন, সেটা তিনি কিসের ভিত্তিতে বললেন? ওসমান হাদির ওপর গুলিবর্ষণের 24 ঘন্টা পার হওয়ার আগেই ইন্টারনেটে প্রাপ্ত তথ্যাবলী বিশ্লেষণ করে এবং ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি আর ওই যখন গুলি চালানো হয়েছে সে সময়কার সিসিটিভি ফুটেজ সহ নানা প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েদ তারা মিলে বের করে ফেলেন যে ওসমান হাদির ওপর যিনি গুলি চালিয়েছেন তিনি একজন ছাত্রলীগ কর্মী, ছাত্রলীগের এক নেতা, এবং সেই ব্যক্তিটি ফয়সাল করিম দাউদ নামের এই ব্যক্তিটিকে ইউনূস সরকারের আমলে শেখ হাসিনার পতনের পর এই ছাত্রলীগ নেতা নভেম্বর মাসে অস্ত্র সহ ডাকাতি করতে গিয়ে আদাবরে এক প্রতিষ্ঠানে ধরা পড়েছিলেন, এবং অস্ত্র সহ ডাকাতির অভিযোগে তাকে ধরবার পরেও তিনি 1 মাসেরও কম সময়ে জামিন পেয়ে যান। জুলকারনাইন সায়েদ তখনই জানিয়ে দেন যে এই তরুণ যেমন আদাবর থানা ছাত্রলীগেরই পদাধিকারী ছিলেন, ঠিক তেমনি আদাবরেই তিনি এই ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন, অথচ তিনি মুক্তি পেয়ে যান। রহস্যময় ব্যাপার হচ্ছে এই নিয়ে এত আলাপ হয়েছে, কিন্তু কি করে অস্ত্র মামলার আসামি কার কার যোগসাজশে এমন ভাবে ছাড়া পেয়ে গেল, তাতে না আমরা ইনকিলাব মঞ্চ, হাদির সহযোগী সহকারী সহকর্মীদের কোনো ক্ষোভ দেখতে পাই, না এ বিষয়ে সরকারের কোনো ব্যাখ্যা পাওয়া যায়। সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে যেমন আগেও বলে রেখেছিলেন যে তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীকে ধরবার নির্দেশ দিয়েছেন, কিন্তু হত্যা প্রচেষ্টাকারী দুই যুবকই, মানে যে মোটরসাইকেল চালাচ্ছিল সেও এবং যে গুলি চালালো সেই ফয়সালও, দুজনেই শুক্রবার রাতের মধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের পৌঁছে গেছেন। এই খবরটিও জানতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জুলকারনাইন সায়েদ যুক্তরাজ্য প্রবাসী এই সাংবাদিকের কাছ থেকে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি জুলকারনাইন স্যারের সঙ্গে কোনো যোগাযোগ করছেন যে তিনি কি করে এতটা নিশ্চিত হয়ে বলছেন যে এই হত্যা প্রচেষ্টাকারীরা দুজনেই, মোটরসাইকেল চালক এবং হত্যা প্রচেষ্টাকারী দুজনেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন, কিন্তু সরকার তাহলে সেটা স্বীকার করছে না কেন এবং সেটা জানাচ্ছে না কেন, ওখানেই বা রহস্য করছে কেন? কিন্তু সরকারও যে সে সন্দেহ করে তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে মন্ত্রণালয়ে তলব করে অনুরোধ করেছে যে যাতে হাদিরকে হত্যা প্রচেষ্টাকারীরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারত পৌঁছে গেলে ভারত দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে ফেরত দেয়। এবং সেটা নিয়েই এখন সবচেয়ে বেশি ক্ষোভ হাদির সহকর্মী সহযাত্রী জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের, যে ভারত হাদির হত্যা প্রচেষ্টাকারীকে আশ্রয় দিয়েছে। কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না যে বাংলাদেশের সরকার কি করে এমন একটা হাই প্রোফাইল ঘটনার পর সীমান্তে যথাযথ নিরাপত্তা জোরদার করতে পারলো না, কিভাবে এ দুজন যানবাহনের পর যানবাহন পাল্টে ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত গিয়ে ময়মনসিংহ সীমান্ত দিয়ে পার হয়ে গেলেন। মানে সরকার যে কি করতে পারতো এক্ষেত্রে সেটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারই দিয়েছে। যখন জানা গেল একেবারে নিশ্চিত করে জুলকারনাইন স্যার বলছেন যে তিনি নিশ্চিত, তিনি একেবারে শতভাগ নিশ্চিত যে হত্যা প্রচেষ্টাকারী দুজনই ভারত পালিয়ে গেছেন, তখন সরকার অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছেন। এ দুজন রীতিমতো হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুর এলাকায় সীমান্ত দিয়ে অবৈধ পথে লোকজন এবং মালামাল পারাপারের সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে। সেই অভিযোগে মানে পুলিশের কাছে তার মানে এখন রীতিমতো খবর আছে যে ওই সীমান্ত দিয়েই পাড়ি দিয়েছে, কিন্তু সরকার এখনো স্বীকার করছে না যে হাদির হত্যা প্রচেষ্টাকারীরা পালিয়ে গেছে, যে কারণে পুলিশ কিনা হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুর এলাকার সীমান্ত দিয়ে যারা পারাপার করেন সব সময় এবং যারা ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন ওই দুজনকে গ্রেফতার করে এনেছে। এখন এই গ্রেফতারটা পুলিশ আগে করলো না কেন? পুলিশের কাছে যদি হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুরে কারা এই পারাপার করে এই তথ্য থাকে, নিশ্চিতভাবে বাংলাদেশের সকল সীমান্ত পথ দিয়ে যারা অপরাধীদের পারাপার করে, মালামাল পারাপার করে, সেই চোরাচালানকারী এবং মানুষ পারাপারকারী ব্যক্তিদের খবর তো তার মানে সারা বাংলাদেশের সকল সীমান্ত দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল। সেই গ্রেফতারগুলো আগে করা হলো না কেন? এই রহস্য ভেদ হয় না। এই প্রশ্ন অবশ্যই মনে জাগে যে 2024-এর আগস্টের পর থেকে তো আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা যেমন তেমনি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় জেনারেলেরা যাদের বিরুদ্ধে মামলা হচ্ছিল, যাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছিল, তারা তো সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন। তার মানে এই দুই ব্যক্তি সহ বিভিন্ন সীমান্তে এসব সিন্ডিকেট, সীমান্ত দিয়ে অবৈধ পথে লোক চলাচল এবং মালামাল পারাপার যারা নিশ্চিত করেন এবং সেসব সিন্ডিকেট যারা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, ওই ব্যক্তিরা তার মানে এই কাজগুলো অবাধে করে যাচ্ছিলেন। এতদিন পর হঠাৎ করে দুজনকে গ্রেফতার করে আনলো পুলিশ। এই প্রশ্নগুলোর উত্তর তো সরকারকে গুরুত্বের সঙ্গে দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী কি যথাযথ তদন্ত করছে নাকি একটা রোমহর্ষক গল্প তৈরির চেষ্টা করছে? মানে আমরা প্রতিদিন খবর পাচ্ছি পুলিশ হাদির ওপর হামলাকারী এই ফয়সালের স্ত্রী, শ্যালক, বান্ধবী সকলকে গ্রেফতার করে ফেলেছে। যেই রেন্টেকারের ব্যবসায়ী তাকে গাড়ি দিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে, সকলকে গ্রেফতার করে ফেলেছে, সকলকে রিমান্ডে নিয়ে নিয়েছে। কিন্তু ওই যে ফয়সাল যে কিনা এই হত্যা প্রচেষ্টা চালালো এবং তার মোটরসাইকেল চালক, এ দুজনকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এখন পুলিশের কাছ থেকে আমরা নানা রকম রোমহর্ষক গল্প শুনছি, মানে গল্পের মধ্যে অনেক রসালো এলিমেন্ট যুক্ত হচ্ছে। যেমন ধরেন প্রতিদিন খবর উঠছে প্রেমিকাকে সঙ্গে নিয়েই হাদিকে খুনের ছক কষেন শুটার ফয়সাল। সেখানে আমরা জানতে পারি যে তার প্রেমিকা মারিয়া আক্তার লিমাকে নিয়ে ফয়সাল করিম ওরফে দাউদ খান একটা রিসর্টে বসে কিভাবে খুন করবেন এই পরিকল্পনা করেন। সাভারের ওই রিসর্টে গিয়েও তদন্ত চালিয়ে এসেছে গোয়েন্দা বাহিনী। গোয়েন্দা পুলিশের তৎপরতায় এরই মধ্যে মা বাবাকে ধরে ফেলা হয়েছে ফয়সাল করিমের, এবং সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে যে শুটার ফয়সালের বাবা মা দায় স্বীকার করেছেন, তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানে 164 ধারায়, মানে সেই 164 ধারায় তো কতভাবে স্বীকার
স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা যায়, সেখানে তারা বলেছেন যে তারা অভিযুক্তদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং ব্যবহৃত অস্ত্র গোপন করতেও সহায়তা করেছেন। এবং রীতিমতো পুলিশ দাবি করছে যে ফয়সালের ব্যবহৃত গুলি এবং ম্যাগাজিন নাকি সে উপর থেকে, বোনের বাসার উপর থেকে নিচে ফেলে দিয়েছিল এবং পুলিশ 2-3 দিন পরে, মানে কয়েকদিন বাদে বোনের বাসা পর্যন্ত হাজির হয়ে তখনও সেখানে গুলি আর ম্যাগাজিন খুঁজে পেয়েছে। অন্যদিকে আবার ব্যবহৃত অস্ত্র খুঁজে পেয়েছে নরসিংদীর এক বিলে। এখন পুলিশ এই সূত্রগুলো মিলিয়ে আমাদের বলছে না যে ওসমান হাদির মাথা থেকে কি বুলেট বের করা গেছে, বা যে বুলেটটি বলা হয়েছে যে একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে, সেই বুলেটটি কি তারা সংগ্রহ করতে পেরেছিল, সেই সংগৃহীত বুলেটের সঙ্গে কি এই অস্ত্র মিলিয়ে দেখা হয়েছে। খবরে এসব বিস্তারিত পাওয়া যায় না। কটি গুলি করা হয়েছিল ওসমান হাদিকে সেটাও জানা যায় না। এমনকি অনেকে এখন এই প্রশ্নও তুলছেন যে সিসিটিভি ফুটেজ দেখে যারা এসবে অভিজ্ঞ তারা প্রশ্ন তুলছেন যে সিসিটিভি ফুটেজে চলন্ত রিকশায় থাকা হাদির পাশ দিয়ে চলন্ত মোটরসাইকেল দিয়ে যেদিক দিয়ে এই হত্যা প্রচেষ্টাকারীরা যাচ্ছেন বলে দেখা যাচ্ছে সিসিটিভিতে, তাতে সেখান থেকে ফয়সাল গুলি করলে সেই গুলি হাদির মাথার যেদিকে লেগেছে সেদিকে লাগবার কথা কিনা। এমনকি আমি দেখছিলাম গোলাম মাওলা রনি, তিনি তার ছাত্র জীবনে তার একই মিছিলে থাকা ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করে এমন বলছিলেন যে তিনি বারবার সিসিটিভি ফুটেজ দেখে তারও এই সন্দেহ হয়েছে যে এভাবে গুলিটা করা সম্ভব কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, এমনকি হাদির শুভাকাঙ্ক্ষী অত্যন্ত ঘনিষ্ঠজন পিনাকি ভট্টাচার্য, তিনি কিন্তু হাদির ওপর হামলার প্রথম দিনে এই প্রশ্ন করেছিলেন যে তিনি নিজে একজন অত্যন্ত দক্ষ শুটার, কিন্তু তিনি বুঝে পাচ্ছেন না যে কি করে চলন্ত মোটরসাইকেল থেকে চলন্ত রিকশায় হাদিকে গুলি করে এমন নিখুঁত নিশানায় গুলি করা সম্ভব। এখন প্রফেশনাল শুটারের প্রশ্ন এসেছে। প্রফেশনাল শুটারদেরকে ষড়যন্ত্রকারীরা নিয়োগ করছে সে কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় ডেকে 3 রাজনৈতিক দলকে, জামাত, বিএনপি এবং এনসিপি কেও বলেছেন। তাহলে এই ফয়সাল করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার? অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে জানা যাচ্ছে যে এই ব্যক্তির একটা আইটি ফার্ম পর্যন্ত ছিল। একজন প্রফেশনাল শুটারের বাবা, মা, ভাই, বোন এরকম আত্মীয় স্বজন পরিবার পরিজন খুঁজে পাওয়া কি এত সহজ হওয়ার কথা? এবং তিনি কি সত্যি এমন একটা হত্যা প্রচেষ্টার পর তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন? মানে যেটা এখন পত্রিকায় পড়ছি যে তারা বলেছেন যে তারপর বাবা মা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেন। এমন ঘটনা কি একজন প্রফেশনাল শুটারের ক্ষেত্রে ঘটবার কথা? আর সবচেয়ে যে রহস্য এখন পর্যন্ত ভেদ হলো না সেটা হচ্ছে হাদিকে যেদিন গুলি করা হলো সেদিনই হাদির ইনকিলাব মঞ্চের সহকর্মীরা বললেন সংবাদ মাধ্যমকে যে যারা গুলি করেছেন তারা কয়েক সপ্তাহ ধরেই হাদির সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছিলেন এবং তারা সবসময় মাস্ক পরে থাকতেন, কাজেই তারা কেউ তার চেহারা চেনেন না। অথচ যুক্তরাজ্যে বসে এবং সম্ভবত অন্য কোনো দেশে বসেই দ্য ডিসেন্ট ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আর জুলকারনাইন সাহেব বের করে ফেললেন ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজে হাদির একেবারে পাশে বসে আছেন এই ফয়সাল, যিনি কিনা একজন ছাত্রলীগ নেতা। কাজেই অনেক প্রশ্নের উত্তর মেলে নাই এখন পর্যন্ত। রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে। আসলে কারা হামলা চালালো? তাদের এই হামলাটি কি শুধুই হাদিকে লক্ষ্য করে, নাকি যেমনটা আশঙ্কা করা যাচ্ছে এমন অনেক তরুণ নেতার ওপরেই এমন হামলার ঘটনা ঘটতে যাচ্ছে? প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের শীতল সম্পর্কের মধ্যে কাটাছেঁড়া চলছে। 18 ডিসেম্বরও বাংলাদেশের খুলনা ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। জুলাই ঐক্য নামের একটি সংগঠন আলটিমেটাম দিয়েছে, পাল্টা প্রতিক্রিয়া আসছে ভারত থেকেও। ঢাকার ভারতীয় দূতাবাস ভিসা কেন্দ্র আবারও চালু করলেও বাংলাদেশের আরো 2টি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। তার চেয়ে উদ্বেগের বিষয় হলো ভারত বাংলাদেশ সীমান্তে চিকেন নেকে সামরিক তৎপরতা আরো বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে চিকেন নেক সীমান্তে ভারত 4 নম্বর সামরিক ঘাঁটি স্থাপন করার চিন্তা ভাবনা করছে। দর্শক, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন এমন এক পরিস্থিতিতে যেখানে সামান্য একটা মশা মারার ধোঁয়াতেও পুরো কূটনৈতিক পাড়া কেঁপে উঠছে। শুধু ভারত নয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা।
বিদেশি রাষ্ট্রদূতদের এমন উদ্বেগের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 18 ডিসেম্বর ব্রিফিং এর আয়োজন করে, যেখানে পররাষ্ট্র সচিব বলেছেন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু কূটনৈতিক মিশনের উদ্বেগ সম্পর্কে বাংলাদেশ সরকার অবগত। যদিও ব্রিফিং এ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং সুরক্ষা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নিরাপত্তা ব্যবস্থার যে সঙ্গীন অবস্থা তাতে চিন্তিত বেশিরভাগ দাতা দেশ ও সংস্থা। তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি সতর্ক বার্তা দিয়েছে, সেটি হলো এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী নির্বাচনের আগে বিদেশি মহল থেকে কড়া বার্তা আসতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, এই মুহূর্তের প্রধান খবর হলো গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে প্রথম আলোর খবরে নিশ্চিত করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী উত্তেজনা দেখা দেয়। মাত্র 3 দিনের ব্যবধানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের হাই কমিশনারকে ডেকে পাঠায়। প্রথমে ঢাকা ডাকলো, তারপর দিল্লি পাল্টা ডাকলো। এতদিন বলা হচ্ছিল সম্পর্কটা তলানিতে ঠেকেছে, কিন্তু গত কয়েকদিনের পরিস্থিতিতে সম্পর্কের তলানি ক্ষয়ে মাটির নিচে চলে গেছে কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে। 17 ডিসেম্বর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পাল্টাপাল্টি উত্তেজনা দেখা গেছে তার রেশ 18 ডিসেম্বরও ছিল। 18 ডিসেম্বর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাওয়ের চেষ্টা করা হয়। রাজশাহীতে জুলাই 36 মঞ্চ নামক একটি প্ল্যাটফর্মের অধীনে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে হাইকমিশন অভিমুখে মার্চ করে। পুলিশ এই মিছিলগুলোকে ব্যারিকেড দিয়ে আটকে দিল। বিক্ষোভকারীরা ছিল মার মুখে অবস্থানে। দর্শক, আগের দিন বন্ধ করে দেয়া ঢাকার আইভ্যাক ভিসা কেন্দ্রটি 18 ডিসেম্বর পুনরায় চালু হলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়। কিন্তু একই দিনে রাজশাহী এবং খুলনার দুটি সহকারী হাই কমিশনের ভিসা সেন্টার নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা করে ভারত। কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকার কেন্দ্র খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক মহলে দেখালো তারা স্বাভাবিকতা চায়, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্র বন্ধ রেখে তারা বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিল যে নিরাপত্তা নিয়ে তাদের অসন্তোষ এখনো কাটেনি। কূটনীতিকরা বিষয়টিকে বলছেন এটি ছিল একটি ক্যালকুলেটেড ডিপ্লোম্যাসি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঐক্য নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে চরমপন্থী গোষ্ঠী বলার জন্য 72 ঘন্টার মধ্যে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানায়। যদি ভারত ক্ষমা না চায় তবে 23 ডিসেম্বর তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, একই দিন ভারতের পক্ষ থেকেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। দুটি ভিসা সেন্টার বন্ধ করে দেওয়ার চেয়ে বড় খবর হলো ভারত বাংলাদেশের সীমান্তে তার সামরিক তৎপরতা আরো বাড়ানোর পরিকল্পনা করছে। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ চিকেন নেক সীমান্তে মিজোরামের চতুর্থ একটি ঘাঁটি স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগকারী এই সরু অংশ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হলো ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূ রাজনৈতিক ফোকাস। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন এবং ভারত বিরোধী মনোভাবের উত্থান দিল্লিকে চরমভাবে শঙ্কিত করেছে বলে এর মধ্যে ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে। ভারত এই করিডোরকে এখন 45 স্ট্র্যাটেজিক অ্যাসেটে রূপান্তর করছে। ভারত চিকেন নেক সুরক্ষার জন্য একটি আর্ক তৈরি করেছে এবং সেখানে পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিশনগঞ্জ এবং আসামের বামনী সীমান্তে 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এর মধ্যে চোপড়া ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। এছাড়া আসামের বামনীতে যে লাচিত বরফুকন সামরিক স্টেশন তৈরি হয়েছে সেটি ছিল বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতের প্রথম বড় ঘাঁটি। নর্থ ইস্ট নিউজ জানিয়েছে ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি 19 ডিসেম্বর মিজোরামের তুয়ামপুই এবং সীমান্তে পারবা ও সিলসুরি আউটপোস্ট পরিদর্শন করবেন। এই ঘাটির উদ্দেশ্য হলো বাংলাদেশের স্টেট ও নন স্টেট অ্যাক্টর থেকে আসা যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে প্রথম সারির প্রতিরক্ষা তৈরি করা।
দর্শক, বাংলাদেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এরই মধ্যে সেভেন সিস্টার্সকে ভেঙে দেওয়ার জন্য ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার কথা প্রকাশ্যে ঘোষণা দেন। সে ঘোষণার পরে দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনারকে তলব করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হুমকির প্রেক্ষিতে ভারত তার সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। ভারত চিকেন নেককে ঘিরে একটি রিং ফেন্সিং কৌশল নিয়েছে। জানা গেছে ভারতীয় বিমান বাহিনী মিজোরামের লেংপুই বিমানবন্দরের কাছে একটি নতুন ফাইটার স্কোয়াড্রন স্থাপনের জন্য আগ্রহী। এই ঘাঁটির মূল লক্ষ্য হবে মিয়ানমার, বাংলাদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কভার করা। এছাড়া ভারত সীমান্তে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে, যা বাংলাদেশের আকাশ সীমার গভীরে নজরদারি চালাতে সক্ষম। ভারত বাংলাদেশের এই উত্তেজনার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভাবিয়ে তুলেছে বিদেশি রাষ্ট্রদূতদের। সে উদ্বেগের কথা তারা জানিয়েছেন। 18 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বলেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় থাকা কূটনীতিকদের অবহিত করতেই এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছিল। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের হাই কমিশন ঘেরাও কর্মসূচি এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে যে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে তা নিয়ে উদ্বিগ্ন বিদেশি দূতাবাসরা। এ নিয়ে গত কয়েকদিনে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছে। পরিস্থিতি আওতার বাইরে চলে যাচ্ছে এমনটা আঁচ করতে পেরে কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য একটি রুদ্ধদ্বার ব্রিফিং এর আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। খুবই স্বল্প সময়ের নোটিশে এই ব্রিফটি নির্ধারণ করা হয়। ঢাকায় থাকা বিভিন্ন মিশনের প্রায় 40 জন রাষ্ট্রদূত, হাই কমিশনার, মিশন প্রধান এবং প্রতিনিধি এতে অংশ নেন। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব ব্রিফিং এ বলেছেন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু কূটনৈতিক মিশনের উদ্বেগ সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবগত। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন বাংলাদেশ সরকার আন্তর্জাতিক আইন এবং প্রতিষ্ঠিত কূটনৈতিক নিয়মাবলীর অধীনে যে বাধ্যবাধকতাগুলো আছে সেগুলো পূরণ করবে, যার অর্থ হলো বাংলাদেশের সমস্ত কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং সুরক্ষা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে বিদেশি রাষ্ট্রদূত ও মিশনগুলোর পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার কথা তুলে ধরা হয়। ঘোষিত কর্মসূচি ছাড়াও রাতে কূটনৈতিক পাড়ার দিকে মিছিল নিয়ে যাওয়ার তথ্য তারা তুলে ধরেন। এমন প্রেক্ষিতে পররাষ্ট্র সচিব বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষায়িত কূটনৈতিক সুরক্ষা ইউনিটগুলোর সঙ্গে কূটনৈতিক এলাকার চারপাশের গতিবিধি ক্রমাগত পর্যবেক্ষণ করছে এবং উচ্চ সতর্কতায় রয়েছে। মিশন বা তাদের স্থাপনাগুলোকে প্রভাবিত করে এমন কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য তারা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ প্রস্তুত আছে। তবে কূটনৈতিক মিশনগুলোর পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে পররাষ্ট্র সচিবের কাছে জানতে চাওয়া হয়। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা এবং বহু জেল পলাতক সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে না পারায় তাদের পক্ষ থেকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়। এই অস্ত্রগুলো উগ্রপন্থী বা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে যাওয়ার ভয় কূটনীতিকদের উদ্বেগকে আরো বাড়িয়েছে। পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিক নির্বাচনের আগে মানবাধিকার পরিস্থিতি, হরে দরে সাংবাদিক গ্রেপ্তার এবং সন্ত্রাস দমন আইনের মাধ্যমে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করার বিষয়ে উদ্বেগ জানানো হয়। বৈঠকের একাধিক সূত্র বলছে, সরাসরি কোনো শর্ত না দিলেও পশ্চিমা দেশগুলো পরিষ্কার করে দিয়েছে যদি নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হয় এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি না হয় তাহলে তারা তাদের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম সীমিত করতে পারে। রাষ্ট্রদূতদের সংখ্যা যদি ডিসেম্বর মাসের মতো সামনের দিনগুলোতে উত্তেজনা বজায় থাকে তাহলে নির্বাচনের আগে পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে। সেক্ষেত্রে পর্যবেক্ষকরা সরে গেলে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠবে। যদি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় তাহলে আসতে পারে আরো কড়া সিদ্ধান্ত। দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক এখন কেবল কূটনীতির টেবিলে নেই, তা এখন রাজপথের স্লোগান আর সীমান্তের বাংকারে স্থানান্তরিত হয়েছে। সাথে যোগ হয়েছে নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ত্রিশঙ্কুর অবস্থা, যেটি ভাবিয়ে তুলেছে বাংলাদেশি বিদেশি বন্ধুদেরকেও। সরকার যতই শর্ট নোটিশে ব্রিফ করে বোঝানোর চেষ্টা করুক, বর্তমান পরিস্থিতিতে বিদেশিরা যে
কড়া নজর রাখছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে ভারত বাংলাদেশ উত্তেজনা কমার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে আনতে না পারলে সেটি হবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক কঠিন অগ্নি পরীক্ষা। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।